হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ঘ্যাম্পা আছো। আজকে দেখো কুট্টুকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের উঠানটাতে খুব সুন্দর রোদ পড়ে, তোমাদেরকে আগেও বলেছি। তো সকালে চেয়ার নিয়ে চলে এসেছি। আর ও একটু আগে ঘুম থেকে উঠে গেছিলো, কিন্তু রুম থেকে বার করার পর যেই রোদটা পেয়েছে আবার না ঘুমিয়ে গেছে। দেখো, আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওটি রুমের অভিজ্ঞতা। তো আমার কুট্টু যখন আমার কোলে আসে, মানে আমার যে ডেলিভারির দিনে যা যা আমার সাথে হয়েছিল ওটি রুমের ভেতরে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি কি অভিজ্ঞতা হয়েছিল আমার। তো একদমই উল্টো হয়ে গেছিলো ব্যাপারটা। তো যেটা আমরা সবাই ভেবেছিলাম সেটা হয়নি, একদমই উল্টো হয়ে গেছিলো। সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, মশারির ভেতরে কুট্টু আর কুট্টুর ডিমও শুয়ে আছে। আমি এখন চলে এসেছি ভাইয়ের পড়ার ঘরটাতে, যেই ঘরটাতে আমি আগে থাকতাম, মানে কুট্টু জন্মানোর আগে। এই ঘরটাই তোমরা সবসময় বেশিরভাগ আমাকে দেখতে পেতে। বুঝতেই পারছো ভাইয়ের বই টই সব রাখা, মানে দেখা যাচ্ছে। আর মাকে বললাম কুট্টুর কাছে একটু ঘুমোতে। তো বুঝতেই পারছো এত ছোট বাচ্চা নিয়ে ভিডিও করাটা সত্যি খুব কঠিন। আগে দেখতাম যারা ব্লগ বানাতো ছোট বাচ্চাকে নিয়ে, সবাই বলতো যে এরকম ছোট বাচ্চাকে সামলিয়ে ভিডিও করাটা কতটা কঠিন, সেটা এখন আমি নিজে ফিল করতে পারছি। যাই হোক, বেশি আর বকবক করছি না, ওদিকে আবার তার যদি ঘুম ভেঙে যায় আর তো ভিডিও বানাতে পারবো না। তোমাদের বললাম না যে আমি এখন সকালে ভিডিওটা স্টার্ট করছি ঠিকই, কিন্তু কখন গিয়ে শেষ হবে জানি না। খাওয়া দাওয়া করে দুপুর হয়ে গেছে। যাই হোক, ওই রুমে কুট্টু আর কুট্টুর দিমও দুজনে শুয়ে আছে। তখন তোমরা দেখেছিলে আমি ভাইয়ের রুমে গেছিলাম, ভাইয়ের পড়ার রুমে, যে রুমে আমি পুরো প্রেগনেন্সি, বলতে গেলে প্রেগনেন্সির বেশিরভাগটাই ওখানে কাটিয়েছি। তো সেখান থেকে বসে আমি ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মা বললো তুই তাড়াতাড়ি এই রুমে চলে আয়, কুট্টুর ঘুম ভেঙে গেছে। 14ই অক্টোবর, সেদিন তো আমার কুট্টুর বার্থডে। তো সেদিন আমি কুট্টুকে আমার কোলে প্রথম পেয়েছিলাম, মানে আমার সেদিন ছিল ডেলিভারি ডেট। তো সেদিন প্রথমে পৌঁছলাম, আমরা নার্সিংহোমে পৌঁছেছিলাম 9টার সময়, ঠিক আছে। তো পৌঁছানোর পর আমার বড়মশাই রিসেপশনে গিয়ে একটু কথা বলে নিল। আগে থেকে যদিও আমাদের সব কিছু ঠিক করা ছিল, তাও একবার কথা বলে নিল। তারপর আমরা ভেতরে গেলাম। তো তারপর ভেতরে গেলাম, আমার বেডে আমাকে দেয়া হলো। তারপর নার্সিংহোম থেকে ওদের একটা ড্রেস দেয়া হলো, আর আমাকে বলল যে যেই ড্রেসটা আমি পরে গেছি ওটা চেঞ্জ করে নিতে। তারপর আমি ওদের ড্রেস পরে নিলাম। তো তারপর যা যা হয় আর কি, সবার প্রথমে চ্যানেল করতে আসলো। তো আমার তো ডান হাতে চ্যানেল করতে চেয়েছিল, কিন্তু আমি না আগে থেকে ভেবেই রেখেছিলাম বাঁ হাতে আমি স্লাইন নেব, বাঁ হাতে চ্যানেল করতে বলবো। তার কারণ হচ্ছে, যদি স্লাইনটা খোলার পর যখন আমাকে খাবার দেওয়া হবে তখন যাতে করে আমি ডান হাতে খেতে পারি। যদি আমার চ্যানেলটা ডান হাতে করা থাকে তাহলে তো খেতে পারবো না, তো সেইটা ভেবে তো ওনারা বললেন ঠিক আছে। প্রথমে বললেন, মানে প্রথমে ডান হাতে করতে চেয়েছিলেন। তো একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমার বেডের ডান দিকে ছিল তোমার স্লাইনের যে স্ট্যান্ডগুলো হয় না, তো সেইটা, ওই জন্য ওনারা বললেন যে সমস্যা হবে। তো আমি অনেক জোর করলাম, আমি বললাম না, আমার বাঁ হাতে চ্যানেল করতেই হবে। তারপর ওনারা আমার কথা মতো বাঁ হাতেই চ্যানেলটা করলেন। আর স্লাইনের ঘুমের মধ্যে লাফিয়ে উঠেছি, জানি না কতক্ষণ কথা বলতে পারবো। একটা ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা ভীষণ চাপের এখন, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। তো তারপর ওনারা কি করলেন, ওই স্লাইনের যে স্ট্যান্ডটা ওটাকে বাঁদিকে ঘুরিয়ে নিয়ে গেলেন। আর বেডটাকে মানে দেয়াল পর্যন্ত তো বেডটা লাগানো ছিল, বেডটাকে একটু টেনে সরিয়ে ওই মানে বাঁহাতে যেহেতু চ্যানেলটা করলেন সেই জন্যে বাঁদিকে ওই স্লাইনের স্ট্যান্ডটা নিয়ে গেলেন। তো তারপরে তোমার কিছু ব্লাড টেস্ট করা হলো। তো তারপর আমার বরকে দিয়ে সমস্ত মানে যা ফর্ম ছিল, যা যা মানে ফর্মালিটিস থাকে আর কি ভর্তি হতে গেলে, তো ফর্ম ফিল আপ সেসব করা হলো। আমাকে একটা জায়গায় সাইন করতে বলা হলো, আমি তো করলাম। তো তারপর তোমার হচ্ছে একটা এরকম একটা মোটা ইঞ্জেকশন এনে আমার এই স্কিনের ওপরটাতে ছুঁচটা মানে ইঞ্জেকশনটা ফুটিয়ে অ্যালার্জিটা টেস্ট করা হলো, মানে অ্যালার্জি আমার আছে কিনা। তো যাই হোক, অ্যালার্জির সেরকম একটা সমস্যা থাকেনি, তো সেই জন্য কোনো প্রবলেম হয়নি। তারপরে তোমার একটার পর একটা ইঞ্জেকশন আসতে থাকলো, হাতে দেওয়া হলো, তারপরে স্লাইনের মধ্যে দিতে থাকলো। আর আমি একটা জিনিস খেয়াল করলাম জানো তো, তো ওটা আমার মনের ভুল ছিল কিনা জানি না, কারণ আমি কাউকে জিজ্ঞেস করিনি ব্যাপারটা। তোমাদের যাদের ডেলিভারি হয়েছে, যাদের সিজারে মানে বেবি হয়েছে,
তারা আমাকে জানিয়ে তো এই ব্যাপারটা, যে ওরা মানে ওটিতে নিয়ে যাওয়ার আগে স্লাইনের মধ্যে বা শরীরের মধ্যে আর কি, হাতের মধ্যে যে ইঞ্জেকশনগুলো পুশ করে, তো সেটাতে কি ওই মাথা ঝিমঝিম ভাব বা ঘুম ঘুম পায় এরকম কিছু কি হয়, নাকি ওটা আমার মানে আগের দিন আমি সারা রাত ঘুমোতে পারিনি বলে ওটা আমার মনের ভুল ছিল। তোমরা একটু জানিও যাদের অভিজ্ঞতা হয়েছে। তো আমার না খেয়াল করলাম যে স্লাইনের মধ্যে একটার পর একটা যে ইঞ্জেকশন দিতে থাকলো, হাতে বলো স্লাইনে বলো, তো ইঞ্জেকশনগুলো নেওয়ার পর না মাথাটা হালকা ঝিমঝিম করছিল আর চোখগুলো যেন বন্ধ হয়ে আসছিল, মানে আমার যেন ঘুম ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার। আর মাথাটা হালকা ঘুরছিল, মনে হচ্ছে আমার যেন আর ওঠার ক্ষমতা নেই, মানে এরকম একটা ক্লান্তি ক্লান্তি ভাব। এবার জানি না, আগের দিন তো আমি সারা রাত ঘুমোতে পারিনি, সেই জন্য হতে পারে। খালি পেট ছিল, খালি পেট মানে আমি সকালে কিন্তু ভাত খেয়ে গিয়েছিলাম, 9টায় পৌঁছেছিলাম, তার আগে মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিল। কিন্তু তারপরের সময়গুলো তো আর খেতে পারিনি, প্রেগনেন্সিতে যেমন ঘন ঘন খাচ্ছিলাম, সেদিন তো আর ঘন ঘন খেতে পারিনি, ওই বাড়ি থেকে যা খেয়ে গেছি, জলটাও খেতে দেয়নি স্লাইন দেওয়ার পরে। তো সেই জন্য হচ্ছিল না ইঞ্জেকশনগুলোতে কিছু এফেক্ট হচ্ছিল, জানি না, হয়তো এটাই হয়। ওটা মানে আমি জিজ্ঞেস করতে কাউকে ভুলে গেছি। যাই হোক, ওইসব তো হলো। তো ইঞ্জেকশন একটার পর একটা আসতে থাকলো। আমার ডক্টরের আসার কথা ছিল দুপুর 2টোর সময়। তো সবাই বললো, নার্সিংহোম থেকে বলা হলো দুপুর দুপুর 2টোয় ডক্টর আসবেন, তারপর আমার ওটি হবে। আর আমার না ওই এই মানে কি বলবো, এই জার্নিটাতে এই ওটি রুমের ভেতরে যা যা হবে এইসব নিয়ে কিন্তু আমার কোনো ভয় ছিল না। বাড়ির লোক সবাই টেনশন করছিল যে কি হবে কি হবে কি হবে। তার কারণ মানে আমি ভীষণ নার্ভাস একটা মেয়ে, একটুতে আমি ভয় পেয়ে যাই, ভীষণ ভয় পেয়ে যাই, ভীতু নার্ভাস একটা মেয়ে। সেই মেয়েটা ওটি রুমের মধ্যে কি করবে? এমনকি আমার এই রোগা পাতলা বডি দেখে ওখানেও কিছু কিছু মানুষ, মানে নার্সিংহোমেরও কিছু কিছু মানুষ ভয় পেয়ে গেছিলেন যে আমি ওটি রুমে কী করবো। তোমরা ক্যামেরায় আমাকে কতটা রোগা বুঝতে পারো জানি না, আমি কিন্তু সামনে থেকে একদমই রোগা, জানো তো। যাই হোক, তো সবার টেনশন ছিল, আমার কিন্তু কোনো টেনশন ছিল না। আমার ভীষণ আনন্দ হচ্ছিল আমি কুট্টুকে দেখতে পাবো, এতগুলো মাস আমি যার জন্য ওয়েট করেছি তাকে দেখতে পাবো, সেই জন্য আমার কোনো টেনশন ছিল না। যাই হোক, তো সব থেকে একটা জিনিস টেনশন ছিল, ওটি রুমের মধ্যে কি হবে না হবে ওটা কোনো টেনশন ছিল না, কিন্তু আমার না টেনশন ছিল ক্যাথেটার। ওটা নিয়ে আমি যে কত মানুষকে জিজ্ঞেস করেছি যে ক্যাথেটার ওটি রুমের ভেতরে লাগানো হবে না বেডের মধ্যেই আমাকে দিয়ে দেবে, কেমন ব্যথা পাওয়া যায় কি না, কিভাবে কি হয়, আমি সব মানে জিজ্ঞেস করতাম সবাইকে। আমার ক্যাথেটার নিয়ে আমার ভীষণ ভয় ছিল, জানো তো। তো ফাইনালি সেই সময়টা আসলো। তো সব বাড়িতে মানে বাড়ি থেকে যারা গেছিল তাদেরকে বলা হলো রুমের বাইরে যেতে, আমাকে ক্যাথেটার লাগাতে মানে লাগানো হবে। তো আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আমার কাছে ওই ডেলিভারির দিনে না ওই ক্যাথেটার লাগানোটাই আমার সব থেকে বড় ফাঁড়া ছিল, ওটি রুম নিয়ে আমার কোনো ভয় ছিল না, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি আসলো। ক্যাথেটার যখন পড়ানো হচ্ছিল ভীষণ চিৎকার করেছিলাম, ওই সময়টা একটু ব্যথা পেয়েছিলাম আর কি, আমার ভয় পেয়েছিলাম সব থেকে বড় কথা। তো ওটা হয়ে যাবার পর আমি সিস্টারকে বলেছিলাম যে আমার ফাঁড়া কেটে গেল, তো ওনারা হেসেছিলেন আমার কথা শুনে। কারণ আমার ওই যে বললাম ক্যাথেটার সব থেকে ওই জিনিসটা নিয়েই আমার মানে ভয় ছিল আর কি। যাক, ওটা যখন ক্যাথেটার যখন লাগানো হয়ে গেল আমি ভাবলাম ঠিক আছে, আমার ফাঁড়া কেটে গেছে, আর কোনো চাপ নেই, এবার সব কিছু খুব আরামসে হয়ে যাবে। কারণ তখন তো জানতাম না কি হবে না হবে, কতটা কি ব্যথা পাবো, সেই জন্যই তখন হয়তো ভেবেছিলাম, তাই না। ফাইনালি ডক্টর এসে পৌঁছলেন আর আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আর যেহেতু ক্যাথেটারটা লাগানো ছিল, হাঁটতে বুঝতেই পারছো একটু প্রবলেম তো হচ্ছিল। যাই হোক, আমি আস্তে আস্তে হাঁটলাম, আর আমাকে যিনি ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন ওটির মধ্যে, আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছিলাম ক্যাথেটারটা খুলে পড়ে যাবে না তো নিচে। কারণ আমার কি বলতো, ওইটা বললাম না সব থেকে ফাঁড়া ছিল, একবার যদি ওটা খুলে যায় আবার নতুন করে ক্যাথেটার লাগানো হবে, আবার নতুন করে আমি ব্যথা পাবো, তো সেটা নিয়ে আমার ভীষণ ভয় লাগছিল। তখন যিনি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন ওটির ভেতরে, তিনি বললাম কিচ্ছু হবে না, এটা খুলবে না, আমরা সেইভাবে ব্যবস্থা করে দিই। যাই হোক, দিয়ে আমি তো আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনার হাত ধরে গেলাম। তারপর একটা বড় হলের মধ্যে একটা বড় রুমে ঢুকে গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। কাশি চলে এসেছিল। তো ডেলিভারির পরে না এইভাবে একটানে কথা তো বলিনি, তো অনেকদিন এইভাবে ভিডিও বানাইনি, সেই জন্যে। যাই হোক, তো যেটা বলছিলাম, তারপর আমাকে ওই বেডের মধ্যে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আমি বেডের মধ্যে আমাকে সবাই মিলে হেল্প করে উঠিয়ে দিল, তারপর বসিয়ে দেওয়া হলো পা মিলে।
তারপর আস্তে আস্তে যেগুলো হয় আর কি, তোমার হচ্ছে ওই হাতের মধ্যে মানে বিপি চেক করার জন্য হাতের মধ্যে যে মেশিন টেশিন যেগুলো লাগানো, অক্সিজেন রেডি করে রাখা, যা যা থাকে আর কি, যেগুলো হয় সেগুলো সব ওনারা রেডি করলেন। আর হচ্ছে আমাকে বলা হলো যে মাথাটা এইভাবে মানে পাটা মেলা আছে তো সেই অবস্থায় মাথাটা এইভাবে নিচু করে রাখতে। আর আমাকে যখন বললো এইভাবে নিচু, মানে ওরা হাতে করে না এইভাবে নিচু করিয়ে দিল, কিন্তু এবার পেটের মধ্যে একটা বেবি আছে, সেই অবস্থায় এইভাবে মানে মাথা নিচু করে বসাটা, পেটের মধ্যে চাপ পড়ছে না, একটু চাপে। আমি তখন বললাম আমি না নিজে নিজে পারবো না, আমাকে একটু হেল্প করতে হবে। তখন ওনাদের মধ্যে একজন আমাকে হেল্প করেছিলেন, উনি এইভাবে আমার দুটো কাঁধ ধরে রেখেছিলেন যখন মাথাটা এইভাবে নিচু করেছিলাম। তার কারণ কোমরে ওই অসারের যে ইঞ্জেকশনটা হয় না, অ্যানাথেশিয়াই বলে নাকি গো, ভুল বললে কমেন্টে বলো, হ্যাঁ। তো ওই ইঞ্জেকশনটা দেওয়া হবে, তো সেই জন্য এইভাবে বসতে হবে। এইবার যিনি ইঞ্জেকশনটা দিবেন তিনি একজন লেডি ডক্টর ছিলেন আর কি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ইঞ্জেকশনটা দেওয়ার আগে যে আমি থাইরয়েড, সুগার এইসব ওষুধ খাই কিনা, আমার মির্গি রোগ আছে কিনা, আর আরেকটা কি এরকম মোটামুটি কিছু জিজ্ঞেস করেছিলেন যে আমার শরীরে কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম না, এইগুলো আমার কোনো, এই সমস্যাগুলো আমার কিছু নেই। বললো ঠিক আছে, তাহলে আমরা ইঞ্জেকশনটা দিই আপনার এইরকম অসারে। আমি বললাম হ্যাঁ। তো তারপরে উনি বললেন যে ইঞ্জেকশনটা দেওয়ার সময় নড়া চলবে না। সেই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে আমি নড়বো না, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার আগে আপনি একবার বলবেন যে ইঞ্জেকশনটা এবার পুশ করছি, তাহলে না আমি বুঝতে পারবো, চমকে যাবো না। বল ঠিক আছে। তারপর প্রথমে একটা ছোট ইঞ্জেকশন দেওয়া হলো, তারপর ওই মেইন ইঞ্জেকশনটা দেওয়া হলো। সত্যি কথা বলছি, আমি ওই ইঞ্জেকশনটা দেওয়ার আগে অবধি আমি জানতাম, আমার ধারণা ছিল ভীষণ পরিমাণ লাগে, ভীষণ পরিমাণ মানে শিরদাঁড়ার মধ্যে এই স্পাইনাল কর্ডে এখানে তো ইঞ্জেকশনটা দেওয়া হয়, আমি জানতাম ভীষণ লাগে, ব্যথা লাগে ওই হাড়ের মধ্যে ইঞ্জেকশনটা দিতে গেলে। কিন্তু বিশ্বাস করো আমার না সেরকম কিচ্ছু ব্যথা লাগেনি। নর্মালি যেমন ইঞ্জেকশন দিতে যেরকম লাগে, এই পিঁপড়ে কামড়ানোর মতো সেরকমই লেগেছিল আমার, কিন্তু একদম ব্যথা লাগেনি। যাদের সামনে ডেলিভারি আছে, যারা সিজার করাতে চাইছো বা হবে, তারা কিন্তু একদম ভয় পাবে না ওই ইঞ্জেকশনটা নিয়ে, হ্যাঁ। একদমই কিন্তু ব্যথা লাগেনি ইঞ্জেকশনটাতে, নর্মাল ইঞ্জেকশনের মতন লেগেছিল। সত্যি কথা বলছি, আমার যেটা হয়েছিল আমি সেটাই শেয়ার করছি। তারপর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে একদম শুইয়ে দেওয়া হলো, মানে একটা সেকেন্ড অপেক্ষা না করে আমাকে শুইয়ে দেওয়া হলো। তারপর আসল কাজ স্টার্ট হয়ে গেল। আর চোখের মধ্যে না আমার একটা নর্মালি একটা যে আমাদের খুব জ্বর হলে আমরা যেমন কপালে পট্টি দিই না, সাদা পট্টি, খুব জ্বর হলে তো সেরকম চোখের মধ্যে জাস্ট একটা পট্টি ফেলে দেওয়া হলো, আর কিছু না। কিন্তু কোনো পর্দা টর্দা কিন্তু ছিল না আমার যেখানে হয়েছিল, চোখের মধ্যে শুধু একটা পট্টি ফেলে দেওয়া হলো। আর তারপরে তো ডক্টর শুরু করলেন তার কাজ। এবার আমার মনে হচ্ছিল আমি যেন অসাড় হয়নি। আমি ডক্টরকে বললাম দাঁড়ান আমার লাগছে। তো উনি বললেন যে কুট্টু নড়ে উঠেছিল। বাবা তুই প্লিজ আর একটু ঘুমো, আমি ভিডিওটা শেষ করে নিই। তারপর তোমার হচ্ছে ডাক্তার বললেন যে মানে বারবার চেক করলেন যে দেখুন এবার লাগছে কিনা, এবার লাগছে না, এবার লাগছে কিনা। আমার মনে হচ্ছিল আমার অসারই হয়নি, কিন্তু আমার অসার হয়ে গেছিলো, জানো তো, ওরকম মনে হয়। তারপর উনি বারবার চেক করছিলেন যে লাগছে কিনা জিজ্ঞেস করছিলেন আমাকে। তারপর আমি যখন বললাম না লাগছে না, তারপর আবার ফাইনালি কাজ শুরু হলো। আর ভেতরে তো এসি চলছিল, 14 কি 15-তে চলছিল। আর টেম্পারেচার আর কি, আমি বললাম যে এসিটা বাড়িয়ে দিন, আমার ভীষণ শীত করছিল। তো তারপর ওনারা এসিটা বাড়িয়ে দিলেন আমার জন্য, টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলেন আর কি। এত পরিমাণ ঠান্ডা লাগছিল আমার না, সেই জন্যে। 15 কি 14 ছিল, সেটাকে ওনারা 27 কি 26 এরকম করে দিয়েছিলেন। তারপর জিজ্ঞেস করলেন যে এইবার কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি বললাম না, এইবার আর সেরকম একটা শীত করছে না, এবার ঠিক আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে আবার খাটের মধ্যে আসতে হলো, কুট্টু শুনে ঘুম ভেঙে গেছিলো। তো তারপর হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছিল, মানে ওটি রুমের মধ্যে আমার সেরকম কিছু সমস্যা হয়নি, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার বুক থেকে পিঠে ভীষণ পরিমাণ ব্যথা করছিল। প্রথমের দিকে না, মাঝের দিকে ভীষণ পরিমাণ ব্যথা করছিল। তারপর যিনি আমাকে ইঞ্জেকশনটা দিয়েছিলেন, মানে যে লেডি ডক্টরটা, অ্যানাথেশিয়ার, তো উনি আমাকে বলেছিলেন যে আপনার যদি কিছু প্রবলেম হয় আপনি আমাকে বলবেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আমার কিন্তু বুক থেকে পিঠ পর্যন্ত প্রচণ্ড, মানে বুকে সোজা পিঠ পর্যন্ত অংশটা প্রচণ্ড ব্যথা করছে। তো উনি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যথাটা আমার সেরে গেছিলো। আমি
কি বলবো, মানে যতক্ষণ ওটি চলেছে ততক্ষণ না আমার মুখটা না ওনারা বন্ধ করতে পারেননি। এত পরিমাণ বক বক করেছি, এত পরিমাণ বক বক করেছি। লাস্টে মানে একজন বললেন যে আপনি এবার চুপ করুন, না হলে সার্জারি করতে আমাদের প্রবলেম হবে। মানে এত বক বক করেছি। তখন আমি কি বলছি না, আমি বলছি যে যদি আমি কথা না বলি তাহলে আমার টেনশন হবে, আপনারা প্লিজ কেউ আমার সাথে একটু কথা বলুন না, আমি চুপচাপ শুয়ে থাকতে পারবো না। ওনারা বললাম না, চুপ করে থাকুন, নাহলে সার্জারিতে প্রবলেম হবে। তারপরে চোখের মধ্যে যে পট্টিটা দেওয়া ছিল জানো তো, আমি বলছিলাম বারবার যে চোখ থেকে আমার এই পট্টিটা সরিয়ে দিন না। মানে কি বলতো, চোখের ওপর না কিছু আমি বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারি না, আর চোখের ওপর কিছু দিয়ে মানে দিয়ে দিলে ওটা আমার না মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, অস্বস্তি হয় একটা। সেই জন্যই বলছিলাম যে চোখ থেকে এই পট্টিটা আমার সরিয়ে দিন না। ওনারা বললেন না, কারণ কি বলতো, ওপরে যে লাইটটা জ্বলে, মানে বেডের ওপরে একটা বিশাল একটা হাই পাওয়ার একটা লাইট দেওয়া থাকে না, তো ওই লাইটটাতে চোখের ক্ষতি হতে পারে। তো সেই জন্য ওনারা বললেন না, তোমার মানে আপনার চোখের ক্ষতি হতে পারে, তো সেই জন্য পট্টিটা তো রাখতেই হবে। আমি ঠিক আছে। তারপর আমি তো ডক্টরের ওয়াইফের কথা জিজ্ঞেস করছিলাম। ডক্টরের একটা ছোট্ট বেবি আছে, বেবি গার্ল, তো ওর কথা জিজ্ঞেস করছিলাম। এইরকম করে মোটামুটি আমি বক বক করেই গেছি সারাক্ষণ ধরে। আর মাঝে মাঝে ডক্টর আবার জিজ্ঞেস করছিলাম, যখন আমি চুপ করে আছি, যে পাশে যারা ছিলেন যে দেখুন তো ঘুমিয়ে গেছে কিনা। আমি বললাম না, আমি ঘুমোইনি, আমি জেগে আছি। মানে যতক্ষণ মোটামুটি ওটিটা হয়েছে ততক্ষণ অবধি মোটামুটি আমি জেগেছিলাম, জেগেই থাকবো। মানে এটা তো আর অজ্ঞান করা না, অসাড় করা। তবে জানো তো আমি খেয়াল করছিলাম মাঝে মাঝে একটা ঘোরের মতো চলে আসছিল। মানে আমি সবই বুঝতে পারছি, সবই শুনতে পাচ্ছি, আমি কথা বলছি, তাও না মাঝে মাঝে মনে হচ্ছিল মাথাটা যেন ঝিমঝিম করছে, আবার মনে হচ্ছে আমার বোধহয় ঘুম পাচ্ছে, আবার মনে হচ্ছে যে আমি কথা বলছি, আমার কথা কেউ কি শুনতে পাচ্ছে, আমি কি খুব আস্তে কথা বলছি, এরকম একটা মনে হচ্ছিল জানো তো। আমার একটা ঝিমানো ঝিমানো ভাব ছিল, আর মনে হচ্ছিল শরীরটা যেন কোনো ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি সবই বুঝতে পারছিলাম, এমনকি যতক্ষণ ওটি জ্বলেছে সারাক্ষণ বকবক করে গেছি। তো ওখানে যারা ছিলেন, সিস্টার থেকে শুরু করে সবাই আমাকে, আমার বাড়ির লোকে পরে বলেছেন যে একে এইরকম পেশেন্ট আমরা দেখিনি, আর একে আমরা থামাতে পারিনি। ওটির মধ্যে এত বক বক কোনো পেশেন্ট করেনি, আমি যে পরিমাণ বক বক করেছি সারাক্ষণ, মানে যতক্ষণ প্রথম থেকে শেষ অবধি, ঢোকা থেকে মানে বেরোনো পর্যন্ত সারাক্ষণ আমি বকে গেছি, কথা বলে গেছি। শুধুই প্রশ্নের পর প্রশ্ন, আমার যেটাই মাথায় আসছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি, কথা বলছি, ওনারা বলছেন যে আপনি চুপ করুন, আমাকে থামানো যাচ্ছে না, এত বকবক করেছি। আর একটা জিনিস দেখলাম কিভাবে যে তাড়াতাড়ি হয়ে গেল। তো এইরকম বকবক করতে করতেই হঠাৎ করেই দেখছি একটা ছোট বেবির কান্নার আওয়াজ। এই যে কুট্টু মহারাজ উঠে পড়েছেন, ওকে আমি কোলে তুলে নিয়েছি। তোমাদের বললাম না যে কোনো মুহূর্তে ঘুম ভেঙে যেতে পারে, দেখো সেটাই কিন্তু হলো। তো চলো ওকে কোলে নিই, বাকি ভিডিওটা শেষ করি, না আর শেষ করা হবে না, ও আবার কোলে হয়তো ঘুমিয়ে যেতে পারে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমার না একটু ভয় লাগেনি যতক্ষণ ধরে আমি ওটির মধ্যে ছিলাম। তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো, একটুও ভয় লাগেনি। আর তোমরা তোমাদের যাদের মানে ডেলিভারি হবে, যাদের সিজার হবে, তারা কিন্তু একদম ওটির রুমে ভয় পাবে না, কারণ ভয় পেলে কিন্তু প্রেশারটা বেড়ে যেতে পারে, তাই না? আমার তো কোনো প্রবলেমই হয়নি, কারণ আমি একটুও ভয় পাইনি। বিন্দাস থাকবে, বিন্দাস, শুধু এটাই ভাববে যে লাস্টে ডেলিভারির পরে তুমি তোমার বেবিকে দেখতে পাবে, এটা ভেবেই দেখবে, কত ভালো লাগবে, ভয়টা এসব কাজই করবে না। তো আমি এই জন্য একটু ভয় পাইনি। যাই হোক, তারপরে এই বকবক করছিলাম, বকবক করতে করতে ওদিকে ডক্টর তার কাজ করছিলেন, আর আমি এদিকে বকবক করছিলাম। বকবক করতে করতে হঠাৎ করে দেখছি একটা বেবির কান্নার আওয়াজ। তারপরে ডক্টর আমাকে দেখালেন যে দেখুন তো বয় না গার্ল, তখন দেখতে পেলাম, আর আমি বলেছিলাম বয়। তো ওই মানে মুহূর্তটা সত্যি যারা মা হয়েছে তারা বুঝতে পারবে, ওটা ভোলার মতো নয়, তাই না বলো? তো যারা মা হয়েছো তারা এটা ফিল করতে পারবে যে প্রথম যখন তোমরা তোমাদের বেবির কান্নার আওয়াজ শুনেছিলে, ওই মুহূর্তটা বোধহয় কোনোদিন ভুলতে পারবে না, তাই না বলো? আমার ক্ষেত্রেও তাই। তো আমাকে দেখানো হলো যে বেবি বয় না গার্ল, আমি বললাম বয়, এই হচ্ছে সেই বয়, এই হচ্ছে আমার কুট্টু। ওকে না আমি আগে থেকে কুট্টু বলেই ডাকতাম, জানো তো, যখন থেকে আমার মানে প্রেগনেন্সি জার্নিতে আমি ওকে কুট্টু বলেই ডাকতাম। যাই হোক, তারপরে তো আমাকে দেখানো হলো, তারপর আমার বাড়ির লোককেও জানানো হলো। মানে আমাকে ওটি থেকে বার করার আগেই কিন্তু আমার বাড়ির লোককে জানানো হয়েছে যে বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে।
তো তারপরে যা যা করার, ওকে পরিষ্কার টরিষ্কার করা, এই করা, সেই সমস্ত করলো। আর আমার তারপরে ডেলিভারির সময় যা যা করার আর কি, স্লাইড যা যা করা সেই সমস্ত করে তারপরে আমাকে বেডে দেওয়া হলো। এই প্রথম থেকে একদম মানে আমি যে ওটিতে ঢুকেছিলাম তখন থেকে বার করা অবধি সবই আমার মনে আছে। তো সবার হয়তো মনেই থাকে, কারণ অজ্ঞান তো করে না, কেন মনে থাকবে না, তাই না? আর আমি কিন্তু একটুও নার্ভাস হইনি, ভয়ও পাইনি। বাড়ির লোক পুরো অবাক হয়ে গেছিলো যে আমার মতো আমি সব একটুতেই নার্ভাস হয়ে যাই, একটুতেই বেশি বেশি টেনশন করি, ভয় পেয়ে যাই। এমনকি পুরো প্রেগনেন্সি জার্নি তো আমি ভয়ে ভয়ে কাটিয়েছি পুরো জার্নিটা। কিন্তু ওই ওটি রুমের ভিতরে যে ভগবান কি একটা শক্তি দিয়ে দেয় প্রতিটা মেয়েদেরকে, যারা মা হয়েছে তারা বুঝতে পারবে। তো ওই সময় যে কি একটা শক্তি আমাদের মধ্যে চলে আসে বলো, তো ওই সময়টা ঠিক পার করা যায়, তাই না? তারপর আমাকে তো বেডে দেওয়া হলো, তাই না সোনা? আর পটি করছে, আবার পরে আসছি, কিছু করবার নেই। তারপর তো রাত্রিবেলা আস্তে আস্তে মানে অষাঢ়টা কাটতে শুরু করলো। তো অষাঢ়টা কাটার পর কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যথা হয়, কিন্তু মানে ওখানে যে সিস্টাররা ছিলেন না, ওনারা এত ভালো, কি বলবো। ওখানে আমি লায়ন হার্ট যে নার্সিংহোমটাতে আমার ডেলিভারি হয়েছে, ওখানে প্রত্যেকটা স্টাফ আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। ওনারা একদম মানে কি বলবো, কিছুক্ষণ ছাড়া ছাড়া এসে চেক করছেন বেবি কি করছে আর আমি কি করছি। তো হ্যাঁ, ব্যথা তো হয়েছে। দেখো, একটা জায়গা, এত বড় একটা জায়গা কাটা হয়েছে, ঠিক আছে, মানে শরীরের একটা কাঁচা অংশ সেটাকে কেটে দেওয়া হয়েছে, তো তার উপর সেটাকে সেলাই করা হয়েছে, তো ব্যথা তো হবেই। কিন্তু সবার মুখে যেটা শুনেছিলাম যে একদম সহ্য করা যায় না এমন ব্যথা, সত্যি কথা বলছি আমার কিন্তু অতটাও ব্যথা করেনি। কুট্টু মনে উঠেছে, তো মা আইরে আইরে করে গান শোনাচ্ছে, শুনতে পাচ্ছি। যাই হোক, আমার কিন্তু ততটাও ব্যথা লাগেনি। ব্যথা লেগেছিল, কিন্তু ইঞ্জেকশন সঠিক সময়ে যদি দেখবে, তোমাদের যখন সিজার হবে দেখবে সঠিক সময়ে যদি ইঞ্জেকশনগুলো দেওয়া হয় না, ব্যথার ইঞ্জেকশন, তাহলে কিন্তু ব্যথা অতটা হয় না। আমার অতটা হয়নি, আমার সময় মতো একদম ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছিল। কিন্তু আমার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমার মানে কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছিল। মানে ডক্টর যখন আবার রাউন্ডে আসলেন আমাকে চেক আপ করতে, উনি রাত্রিবেলা করে এসেছিলেন আর কি। রাত্রিবেলা বলতে তখন কটা বাজে, খুব রাতও না, ওই 7:30, 8টা নাগাদ তো উনি এসেছিলেন আমি কেমন আছি দেখতে। তো সেই সময় না আমার মানে ভীষণ কাঁপুনি দিচ্ছিল, মানে কাঁপছিলাম ঠকঠক করে। তো কাঁপ দিয়ে পুরো জ্বর এসে গেছিল। তো ওই সময় উনি মানে জ্বরের জন্য উনি বলেছিলেন সিস্টারকে একটা ইঞ্জেকশন দিতে রাত্রি 10টার পর। তো এই সমস্যাটাই হয়েছিল, শুধু আমার জ্বর চলে এসেছিল আর প্রচন্ড শীত করছিল, আমি পুরো আমার ঠকঠক করে কাঁপছিলাম। বলে না কাঁপ দিয়ে দিয়ে জ্বর আসা, সেটা আমার এসেছিল, তাছাড়া আমার কোনো প্রবলেমই হয়নি। তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওটা এন্ড করার আগে আমি একটা কথাই বলবো, যাদের খুব তাড়াতাড়ি বা কয়েক মাসের মধ্যে ডেলিভারি হবে বা সিজার হবে, তারা কিন্তু একদম ভয় পাবে না, শুধু মনের জোরটা রাখবে যে আমাকে সুস্থ হতেই হবে, এটা ভাববে। আর একদম টেনশন করবে না। তোমরা যদি চিন্তা না করো, দেখবে সবকিছু খুব সহজভাবে হয়ে গেছে। আমি ওটি রুমের মধ্যে কোনো চিন্তা করিনি, আমিও হচ্ছে একদম নর্মাল বিন্দাস ছিলাম। তারপর আমি হচ্ছে মনের জোর নিয়ে সবকিছু হেঁটেছিলাম, উঠে দাঁড়িয়েছিলাম, সবকিছু করেছিলাম। তো সেই জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। তোমরা মনের জোরটা রাখবে, ভয় পাবে না। খুব সুন্দরভাবে আমার এই ওটি এক্সপিরিয়েন্স খুবই সুন্দরভাবে কেটে গেছে। তোমরাও এরকম টেনশন মুক্ত থাকবে, তাহলে দেখবে সবকিছু ভালোভাবে কেটে যাবে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। বাবারে, বাচ্চাকে নিয়ে ভিডিও করা কি টাফ। তো নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।